কৃষির উন্নয়নের জন্য বর্তমান সরকারের কি করণীয় হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের দায়িত্ব নেওয়ার পরে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করেছে, কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য, এবং তাদের 10,000 সুদসহ ঋণ মকুব করেছে। এবং বর্তমানে আরও কয়েকটি কাজ জরুরি ভিত্তিতে করতে পারলে কৃষি ডেভেলপ হবে এবং বাংলাদেশের কৃষকরা কৃষিতে বিপ্লব করবে। দেখেন, আমাদের কৃষকদের শাকসবজি ফলমূল খেতেই অর্ধেক পচে নষ্ট হয়ে যায়, কারণ আমাদের কোল্ড স্টোরেজ নাই, সংরক্ষণগার নাই। তা আমরা যদি কৃষকদের কোল্ড স্টোরেজ করে দিতে পারি, ছোট ছোট সংরক্ষণগার করে দিতে পারি প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, তাইলে কিন্তু কৃষক তার উৎপাদিত শাকসবজি ফলমূল তার কিন্তু পচন থেকে রোধ করতে পারবে এবং তারা কিন্তু সংরক্ষণ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বছরই শাকসবজি ফলমূল সব কিছুই কিন্তু আমরা একটা কম দামের ভিতরে, ন্যায্য মূল্যের ভিতরে আমরা কিন্তু পেতে পারি। দেখেন, যখন শীতের সময় যখন ফুলকপি বাঁধাকপি হয়, তখন কিন্তু দাম থাকে ঢাকাতে প্রায় 150 টাকা 100 টাকা, কিন্তু কিছুদিন পরে কিন্তু এটা গ্রামে গোখাদ্য হিসেবে পরিণত হয়। গ্রামের মানুষ কিন্তু আর কিনে না, কারণ এটা দাম পড়ে যায়। এই কারণে আমরা যদি কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কৃষকের যে শাকসবজি ফলমূল সারা বছরই আমরা একটা নির্দিষ্ট দামের মধ্যে জনগণকে দিতে পারবো। সেকেন্ড, ধরেন আমরা বাংলাদেশের কৃষকরা শর্টকাটে ফসল উৎপাদন করার জন্য, শর্টকাট মেথড ব্যবহার করার জন্য, বেশি লাভ করার জন্য রাসায়নিক সার ব্যবহার করছে। দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে। দেখেন, মাটির উর্বরতার জন্য জৈব পদার্থের উপস্থিতি লাগে মিনিমাম 2.5%। বাংলাদেশের 90% মাটিতে জৈব পদার্থের উপস্থিতি আছে 0.8%-এর নিচে। এটি কিন্তু খুবই সাংঘাতিক কথা, কারণ আমাদের মাটি কিন্তু দিন দিন তার সক্ষমতা হারাচ্ছে। এভাবে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করতে থাকি, আগামী 10 বছর পরে আমাদের মাটি কিন্তু তার যে ফসল উৎপাদনের যে অ্যাবিলিটি, যে সক্ষমতা, সেটা কিন্তু হারাবে। এই জন্য আমাদেরকে জৈব সার বেশি ব্যবহার করতে হবে। এবং আমরা দেখেন, আমাদের ঢাকা শহরে যে ময়লাগুলো আমরা বাইরে ফেলে দিয়ে আসি, এই ময়লাগুলোই যদি আমরা ঢাকা শহরের পাশে 4-5টা কূপ করে এই ময়লাগুলো যদি রেখে দিতে পারি, 6 মাস পরে কিন্তু এটা জৈব সার হবে। এরকম বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যদি আমরা এরকম কূপ করতে পারি এবং আমাদের প্রত্যেকটি কৃষকের বাড়ির পিছনে আমরা যদি একটি গর্ত করে এই সারাদিনের ময়লা আবর্জনাগুলো রাখতে পারি, এটাই কিন্তু অর্গানিক ম্যাটার, এটাই কিন্তু হিউমাস, এটাই কিন্তু জৈব সার তৈরি হবে, এটা দিয়েই কিন্তু সোনার ফসল ফলবে। তো আমাদের জৈব সারের ব্যবহার বাড়াইতে হবে। এবং আমরা যে ধান কাটি, গম কাটি, যেটাই কাটলে আমরা গুঁড়ার থেকে কিছু অংশ রেখে দিব। এই অংশটুকু পরবর্তীতে চাষ দিয়ে মাটিতে পচাই দিলে এটা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করবে। এছাড়া আপনি দেখেছেন যে ধনসা গাছ কিন্তু গ্রিন ম্যানিওরের একটা বিরাট উৎস। আমরা যদি ধনসা গাছ লাগাইলে 2 মাসের মধ্যে বড় হয়ে যায়। আমরা যদি এটাকে সুন্দর করে চাষ দিয়ে পানিতে পচাই দিতে পারি, তাহলে কিন্তু জৈব সারের উপস্থিত হবে। সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার লাগবে না। রাসায়নিক সার কিন্তু ব্যবহারে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে। এই জন্য আমি মনে করি যে জৈব সারের ব্যবহার দিন দিন বাড়াইতে হবে, মাটিকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে এবং আমাদের দেশকে বাঁচাতে হবে। তারপরে দেখেন, আমরা বলছি প্রতিটি উপজেলায় একটি করে কৃষি টেক আপ সেন্টার চালু করার জন্য। কৃষি টেক আপ সেন্টার চালু করলে কৃষক তার সকল ধরনের সুযোগ সুবিধা কৃষি টেক আপ সেন্টার থেকে পাবে এবং কৃষক ডেভেলপ হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে উনি কিন্তু কৃষকদের খুবই ভালোবাসতেন, কৃষকদের ডোর টু ডোর যেতেন এবং কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য উনি পরামর্শ দিতেন। উনি কিন্তু ওই সময় কৃষিতে বিপ্লব করেছিলেন। বাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা মিটিয়েও কিন্তু নেপালে উনি খাদ্য রপ্তানি করেছিলেন। উনি কিন্তু কৃষকের ন্যায্য মূল্য নির্ধারণ করে দিয়ে উনি কিন্তু গুদামজাতকরণ করেছিলেন। কৃষকের কাছ থেকে ধান, কৃষকের কাছ থেকে গম, কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনে, যাতে করে কৃষক বঞ্চিত না হয়। কৃষক যদি বঞ্চিত না হয়, তাহলে কিন্তু দেশ বঞ্চিত হবে না, তাহলে কিন্তু কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি মনে করি এই জিনিসগুলো যদি বর্তমানে দ্রুত সময়ের মধ্যে করা যায়, তাহলে ইনশাল্লাহ এই জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ কৃষিতে বিপ্লব হবে।